এই কান্না দীর্ঘ ১৬ বছর পর স্বজনকে কাছে পাওয়ার। কারাগার থেকে মুক্ত ১৬৮ বিডিআর সদস্য প্রিয়জনের মুক্তিতে উচ্ছ্বাস। পুরো ঘটনাটাই ঘটনা হয়েছে একটা অনুচিত ভাবে। ১৬ বছর পর আসবে, আমাদের আনন্দটাই অন্যরকম। এটা পুরোপুরি তো একটা মিথ্যা মামলা এবং ষড়যন্ত্র, ইতিমধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে সবার কাছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের পাঠ্য বই খোলা বাজারে ১৯,০০০ বই সহ আটক বিক্রয় মজুতদারি চক্রের ৩ সদস্য। প্রভাবমুক্ত থেকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন, পটুয়াখালীতে নির্বাচন কমিশনার মাসুদ। চ্যালেঞ্জ মোকাবেলায় বাড়ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সক্ষমতা, দেশের প্রয়োজনে বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের। এবং গ্রেফতার জুলাই আন্দোলনে হামলা মামলার আসামি মানিকগঞ্জের যুবলীগ নেতা রাজ্জাক, আদালত চত্বরে ছাত্র জনতার বিক্ষোভ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে বের হচ্ছেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। আদালত জামিনপ্রাপ্ত ১৭৮ জন আসামির নাম প্রকাশ করেন। এর মধ্যে ১৬৮ জনের তালিকা হাতে পায় কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর ১, কাশিমপুর ২ ও কাশিমপুর হাই সিকিউরিটি মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। এই অপেক্ষা দীর্ঘ ১৬ বছরের। বিডিআর বিদ্রোহ হত্যা মামলা থেকে অবশেষে মুক্তি পেয়েছে স্বজনেরা। বৃহস্পতিবার জামিন পাওয়া ১৬৮ জনের মধ্যে কাশিমপুর ১ থেকে ২৬ জন, কাশিমপুর ২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জনকে মুক্তি দেওয়া হয়। অশ্রুসিক্ত চোখে স্বজনকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা প্রকাশ করলেন তাদের অনুভূতি। অনুভূতিটা কি, এত বছর পর আসবে, ১৬টা বছর অনুভূতি তো ওরকমই থাকবে। কি আর বলবো, বলার কিছু নাই। ১৬ বছর পর আসবে, আমাদের আনন্দটাই অন্যরকম। উনি দীর্ঘ ১৬ বছর আসলে ওনাকে অন্যায়ভাবেই ভিতরে রাখা হয়েছে। যেমন ওনার ছোট্ট মেয়েটা তখন মাত্র ৩ মাস বয়স ছিল, আজকে সে ১০ম শ্রেণীতে পড়ে। ওনার ছেলেটা তখন ক্লাস 1-এ পড়তো, আজকে সে এখন অনার্সে পড়ে। এই যে পুরো ফ্যামিলি ওনার থেকে বঞ্চিত ছিল এবং উনিও পরিবার থেকে বিচ্ছিন্নভাবে তাকে রাখা হয়েছে অন্যায়ভাবেই। এবং নির্দোষ অনেক বিডিআর সদস্য এখনো জেলে বন্দী আছে, যাদের সাজা শেষ হয়েছে। এটা পুরোপুরি অন্যায় করা হয়েছে এবং এর সঠিক সূক্ষ্ম তদন্ত হওয়া উচিত, যেন অপরাধী প্রতিজন চিহ্নিত হয়। সাজা কতটুকু হবে আমি জানি না, কিন্তু আমরা যেন জাতি হিসাবে জানতে পারি যে ইনাদের কারণে আমাদের ৫৭ জন সূর্য সন্তান সেদিন নিষ্ঠুরভাবে হত্যার শিকার হয়েছিল। ঘড়ির কাঁটায় দুপুর ১টা বাজতেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকেও বেরিয়ে আসতে থাকেন বিডিআর হত্যা মামলার অভিযুক্তরা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন পেয়েছেন ৪১ জন। কারাগার থেকে মুক্তি পেয়ে বিডিআর সদস্যরা তাদের প্রতি অন্যায়ের অভিযোগ করেন, পাশাপাশি প্রকৃত দোষীদের শাস্তিও চান তারা। আল্লাহ তাআলার কাছে যারা এই অন্যায়ের সাথে আমাদের জুলুম করছে, এদের আল্লাহ তাআলা যে বিচার করবে। আমার তো কিছু করার নেই, আমরা নিরীহ মানুষ। আমি এখন কি বলবো, দোয়া চাই, আল্লাহ তাআলা কল্যাণের সহিত মুক্তি করছে, এতে আমি খুশি। গত ২০ জানুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন ২ শতাধিক আসামি। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকা বিশেষ ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের এই জামিন দেয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রয় ও মজুতদারি চক্রের ২ সদস্যকে প্রথম থেকে ৯ম শ্রেণীর ১০,০০০ বই সহ আটক করেছে পুলিশ। এদিকে শেরপুরে বিনামূল্যে বিতরণের ৯,০০০ বই সহ একজনকে আটক করেছে পুলিশ। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের ১৯,০০০ বই জব্দ। বুধবার বিকালে রাজধানীর সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান পরিচালনা করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ১০,০০০ সরকারি বই জব্দ করে পুলিশ। এ সময় খোলা বাজারে বিক্রয় ও মজুতদারি চক্রের ২ সক্রিয় সদস্য সিরাজুল ইসলাম উজ্জ্বল ও মোহাম্মদ দেলোয়ার হোসেনকে আটক করা হয়। অভিযানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রথম থেকে ৯ম শ্রেণীর বিভিন্ন বিষয়ের প্রায় ৮ লাখ টাকার বই উদ্ধার করা হয়, জানান পুলিশ। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা
প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। এদিকে শেরপুরে বৃহস্পতিবার ভোরে ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালিয়ে অষ্টম থেকে দশম শ্রেণীর প্রায় 9,000 বই উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাইদুল নামের একজনকে আটক করা হয়। পুলিশ জানায় বইগুলো বিক্রির জন্য কুড়িগ্রামের রৌমারী সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা নেওয়া হচ্ছিল। বিনামূল্যে বিতরণের জন্য সরকার কর্তৃক প্রেরিত এই বইগুলো আসলে দুষ্কৃতিকারী কর্তৃক পাচার হচ্ছিল, যেটি আমরা আটক করেছি। এ সংক্রান্তে আমাদের একজন ব্যক্তিকে আটকও করা হয়েছে। এই মজুতদারি চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বলেছেন, সকল প্রভাব মুক্ত থেকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। বৃহস্পতিবার পটুয়াখালীতে জেলা নির্বাচন কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি এই কথা বলেন। ইসি মাসুদ বলেন, 2025 সালের শেষে অথবা 2026 সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন হবে। ততদিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং ভোট গ্রহণের সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। সভায় পটুয়াখালীর সব উপজেলা নির্বাচন কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 2025 সনের ডিসেম্বর অথবা 2026 সনের প্রথমাংশে যদি ভোট হয়, নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারবো। খুবই আত্মবিশ্বাসী যে আমরা সকল প্রকার তথাকথিত প্রভাবমুক্ত থেকে জাতিকে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক যুদ্ধাস্ত্র সংযোজনের কথা জানান তিনি। সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সহকর্মী AK-M নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিভাবকত্ব গ্রহণ করতে সকালে চট্টগ্রাম সেনানিবাসের দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে সামরিক রীতি অনুযায়ী অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন তিনি। অনুষ্ঠানে সেনাপ্রধানকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন রেজিমেন্টের জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার। মহান মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 924 জন সদস্যের আত্মউৎসর্গের কথা স্মরণ করে মুক্তিযুদ্ধে রেজিমেন্টের গৌরবময় ভূমিকা তুলে ধরেন সেনাপ্রধান। মহান মুক্তিযুদ্ধে এই রেজিমেন্টের 12,833 জন সদস্য অংশগ্রহণ করেন এবং 231 জন সদস্য খেতাবপ্রাপ্ত হন। তাদের মধ্যে 2 জন বীরশ্রেষ্ঠ, 34 জন বীরুত্তম, 74 জন বীর বিক্রম এবং 121 জন বীর প্রতীক রয়েছেন। বলেন, সেনাবাহিনীতে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সংযোজনের পাশাপাশি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিযাত্রিক সক্ষমতা বাড়িয়ে যুদ্ধ উপযুক্ততা বাড়ানোর চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করা হবে। নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। পরে দেশের যে কোনো কল্যাণে রেজিমেন্টের সব সদস্যদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি। পরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 37তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নিউজ ডেস্ক, দেশ টিভি। মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত 11টার দিকে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে রাজাকে গ্রেফতার করা হয়।
রাজাকে পুলিশ প্রোটেকশনে আদালতে প্রেরণ করার সময় আদালত চত্বরে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতা। সেই সাথে কারাগারে নেয়ার সময় 1 ঘন্টা প্রিজন ভ্যান আটকে দেয়া হয় তার। রাজার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। গত বছরে 18 জুলাই ও 4 আগস্ট মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা, নাশকতা এবং জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয় বলে জানায় পুলিশ। সুস্থভাবে অপিনে ফায়ার করছে সেই লোক অপিনে ডান্ডি বেরি পড়া ছাড়ানো এখানে আনা হইলো জামাইয়া ধরে। এটা কি বুঝাতে চাই আমাদের? ওই দিন একটা মেরে ছাড়ে নাই, রক্তাক্ত ভাবে আমাকে কুবাইছে, লাঠি চার্জ করছে, পুলিশরা দাঁড়ায় দাঁড়ায় দেখছে, তামাশা দেখছে, সেভ করে নাই। আজকে ওকে কেন সেভ করতেছে? আজকে কেন? ওই দিন কোনো ব্যবস্থা ছিল না। ওই দিন পুলিশ দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে যখন আমার উপরে টর্চার করা হয়, কিচ্ছু বলে নাই। আজকে কেন ওকে সেভ দিয়ে আনছে? ওকে বের করেন। চুয়াডাঙ্গার নার্সিং ইনস্টিটিউটে 5টি চেয়ার মেরামতে খরচ হয়েছে 62,000 টাকা। কয়েকটি টেবিল, বেঞ্চ ও খাট মেরামতে খরচ আরও 58,000 টাকা। শুধু অস্বাভাবিক ব্যয় নয়, শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং ব্যক্তিগত ব্যাংক হিসাবে লেনদেনের অভিযোগও পাওয়া গেছে। তবে এর কোনো সদুত্তর পাওয়া যায়নি। আর বিষয়টি অধিকতর তদন্তের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সহকর্মী খায়রুজ্জামান সেতুর পাঠানো তথ্যচিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউট নিয়ে অনিয়ম অভিযোগের শেষ নেই। সরকারি নিয়ম না মেনে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, ভুয়া বিল ভাউচার ও ক্রয় মেরামতে ভুতুড়ে বিল উত্তোলনের অভিযোগ সামনে এসেছে। মাত্র 5টি চেয়ার ও কয়েকটি টেবিল, বেঞ্চ ও খাট মেরামত বাবদ তোলা হয়েছে 1,20,000 টাকা। বিষয়টি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে ইন্সট্রাক্টর নিজে বাঁচতে শিক্ষার্থীদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর করে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। পরীক্ষা হচ্ছিল, তার পরীক্ষার ফি 500 নিছে আর ড্রেসের জন্য নিছে 5,000। এখন আমরা তো জানতাম না, ম্যামেরা যেটা বলছে আমরা সেই অনুযায়ী টাকাটা দিয়ে দিছি। 10,000 দিয়েছি, মোট পুরা 10,000 দিয়েছি ভর্তির জন্য। শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফিরছে মাথাপিছু অতিরিক্ত 2 থেকে 4,000 টাকা বেশি আদায় করার অভিযোগ উঠেছে। অর্থ সরকারি ব্যাংক হিসেবে লেনদেন হওয়ার কথা থাকলেও হয়েছে ইনস্টিটিউট প্রধানের ব্যক্তিগত ব্যাংক হিসেবে। এমন বিষয়ে আর কি আমরা তথ্য প্রমাণ পেলাম যেটা আসলে নজিরবিহীন সারা বাংলাদেশে। এখানে আপনার অ্যাকাউন্ট থেকে শুরু করে যে অর্থ লেনদেন, এটা একটা বড় মাত্রায় অর্থ লেনদেন এবং হচ্ছে আপনার এই স্টুডেন্টরা যারা ভর্তি হয় তাদেরকে অতিরিক্ত যে সরকার যে নির্ধারিত ফি তার থেকে আরো 3 গুণ বেশি অর্থ নিয়ে আর কি তাদেরকে ভর্তি করা হয়। সরকারি প্রতিষ্ঠানের এমন অনিয়ম দুর্নীতিতে হতবাক স্থানীয়রা। অনিয়ম খতিয়ে দেখার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরও। স্টুডেন্টসরা এখানে ভর্তি হয়, তাদের কাছ থেকে প্রয়োজনের বা সরকারের নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নিচ্ছেন এবং এই টাকাটা আসলে কোথায় ব্যয় করছেন সেটার কোনো আসলে নির্ধারিত হদিশ সীমানা পাওয়া যাচ্ছিল না। এই মর্মে আমি একটা অভিযোগ পেয়েছিলাম। এদিকে একে অপরকে দোষারোপ করে নিজেদের দায়মুক্ত করার চেষ্টা করছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কিন্তু আমি তো রিপেয়ার করলাম অনেকগুলা চেয়ার, তো ওকে 5টা চেয়ার দিয়ে কিভাবে আপনি বিল করে দিলেন? ঢাকায় অ্যাকাউন্ট সেকশনে আমি কথা বলেছি যে আমার এখন জরুরি 20টা চেয়ার দরকার, কিন্তু আমার তো কেনার জন্য কোনো টাকা বরাদ্দ নাই, কিন্তু আমার রিপেয়ারের টাকা আছে। তো বলছে আপনি তাহলে রিপেয়ারের টাকা দিয়ে কিনতে পারেন। এই জন্য উনি রিপেয়ারের একটা বিল করে সেই চেয়ার আমরা কিনছি। তবে অনিয়মের সুষ্ঠু তদন্তের আশ্বাস চুয়াডাঙ্গা সদর হাসপাতাল তত্ত্বাবধায়কের। অবশ্যই তদন্ত হইতে পারে, তবে যেহেতু আর্থিক বিষয়গুলো আসছে সেক্ষেত্রে হয়তো ওনাদের ডিপার্টমেন্ট ও অর্থ বিভাগ এই বিষয়টা পর্যালোচনা করতে পারে। চলতি অর্থ বছরে 75 জন শিক্ষার্থী লেখাপড়া করছেন এই নার্সিং ইনস্টিটিউটে। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটে 9 দফা দাবিতে পুলিশ সুপার কার্যালয় ও জেলা আইনজীবী ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বেলা 12টার দিকে শহীদ মিনার থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে আসে। এরপর সেখান থেকে জেলা আইনজীবী ভবনের সামনে এসেও তারা একই কর্মসূচি পালন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা হামলা মামলার আসামি আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে পুলিশের সখ্যতা, আসামি গ্রেফতার না করা ও আসামিদের আদালতে জামিন পাওয়ার প্রতিবাদ জানান তারা।
24-এর আন্দোলনে যেসব পুলিশ আমাদের গায়ে হাত দিয়েছেন এবং আমাদের বুকের উপর গুলি চালিয়েছে, সেখানে আমাদের বিশাল ভাই নিহত হয়েছে, তারপরেও তার কোনো সুষ্ঠু বিচার করা হয়। 9 দফা দাবি নিয়ে আমাদের 9 দফা কর্মসূচি নিয়ে আমরা এখানে আসছি। তো আমাদের এখানে বিভিন্ন ধরনের পুলিশ লীগ যারা আমাদের জুলাই আগস্টে আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছিল, গায়ে হাত তুলেছিল, তারা অন্যান্য জেলায়, অন্যান্য উপজেলায় যে পদোন্নতি পেয়েছে তাদের বিরুদ্ধে আমরা। রাজশাহীতে এক প্রভাবশালী কলেজ অধ্যক্ষের কাছে জিম্মি সাধারণ মানুষ। নিয়োগ বিধি অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা না থাকলেও পদটি বাগিয়েছেন তিনি। স্থানীয়দের কাছ থেকে জমি ও টাকা নিয়েও দেননি চাকরি। আদালতের রায় উপেক্ষা করে ক্ষমতার পালা বদলে নিজের রং পাল্টে 24 বছর দখলে রেখেছেন চেয়ার। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া গ্রামের ওসমান আলী পিয়ন পদে নিয়োগ পেতে নওপাড়া কলেজের নামে লিখে দিয়েছিলেন 10 কাঠা জমি ও অধ্যক্ষকে দিয়েছেন স্ত্রীর গয়না বিক্রির 1.5 লাখ টাকা। চাকরি হয়নি, 15 বছরের শ্রম বৃথা। মানসিক ভারসাম্য হারিয়ে মারা গেছেন ওসমান। এখন তার মা, স্ত্রী ও 2 সন্তানের সংসার চলছে অর্থকষ্টে। পরে আবার 1.5 লাখ টাকা দিল, দিয়ে বেতন কিছু হইল না, বউয়ের গায়ের গহনা বেশি টাকা দিল, বাবার বেতন টাকা দিল, দিয়ে বেতন না হলে চিনতে পাগলা মরে গেছে। 1.5 লাখ টাকা দিলে আমি বেতন করে দিব, তখন 1.5 লাখ টাকা দিনু, দেওয়ার পর কোনো বেতন টেতন কিচ্ছু হয়নি। স্বনির্ভর করতে করতে ওই পাগলা হয়ে গেল, যা মেলা কষ্ট করে মরে গেছে, খালি কলেজ করে। আমরা এখন কষ্ট করে চলে খাই। শুধু ওসমান নন, নওপাড়া মহাবিদ্যালয়ের বিভিন্ন পদে চাকরির জন্য জমি ও নগদ টাকা দিয়ে প্রতারিত হয়েছেন অনেকেই। চাকরি না পেয়ে আদালতে মামলা সহ বিভিন্ন দপ্তরে ঘুরেও মেলেনি প্রতিকার। চাকরির জন্য আমার 1 বিঘা জমি দেওয়া হয়েছে। ওই সময় সর্বপ্রথম আমার জমির উপর এখনো দণ্ডায়মান আছে। সে প্রতারণা করে আমার কাছ থেকে আরো টাকা চাই। আমাকে ভুল কাগজপত্র দেখে বোর্ডও করছে, কিন্তু বোর্ডে আমাকে টাকা নেই। আমি নওপাড়া কলেজে কেরানি পদে চাকুরির জন্য 17 শতক জমি দান করেছি। এই কলেজে প্রিন্সিপাল হিসেবে বসে এই গ্রামের কাউকে চাকরি দেয়নি। কমিটি করা লাগে না, ওই সেই সময় মনে করেন যে বিভাগে খালি ওই আওয়ামী লীগের লোকজন দিয়ে কলেজ চালাছে। আমাকে কলেজে নিয়োগ দেয়, নিয়োগ বাবদে আমরা টাকা পয়সা দিই কলেজে। এ পর্যন্ত আমার কোনো বিল করে নাই। অর্থ আত্মসাৎই নয়, প্রশ্ন আছে হোসেন আলীর অধ্যক্ষ পদের বৈধতা নিয়েও। 3য় বিভাগে পাশ করেও রাজনৈতিক প্রভাবে 24 বছর দখলে রেখেছেন কলেজটির অধ্যক্ষ পদ। আদালতের নির্দেশও তাকে সরাতে পারেনি। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমার কাছে কেউ কোনো অভিযোগ দাবি করে নাই বা কেউ মৌখিকভাবেও কখনো আমাকে জানায়নি। তবে যদি আপনারা কেউ আমার কাছে জানায় বা বিষয়টা, আমি সেটা তদন্ত করে দেখব। হোসেন আলীর দাবি, তিনি কোনো নিয়োগ দেননি, টাকাও নেননি। আগের অধ্যক্ষের সময় নেওয়া হয়েছে জমি, যার দায় তার নয়। কোনো নিয়োগে আমি দিইনি, টাকা পয়সা তো প্রশ্নই ওঠে না। তারা জমি দিয়েছে, সে জমি তো আগে, আমার তো 2000 সালের পরে তো কোনো জমি দেওয়া নাই। আমার সময় কোনো নিয়োগই হয়নি, সব নিয়োগ হচ্ছে আগে। তারা দিয়েছে, তারা কিভাবে দিয়েছে তারাই ভালো জানে। ক্ষমতার পালা বদলে নিজের রং বদলানো হোসেন আলীর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মৌলভীবাজারে বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন 1,28 লাখ টাকার অবৈধ ভারতীয় বিড়ি ও সিগারেট পুড়িয়ে ধ্বংস করেছে। এসব পণ্য 2022 সালের 21 আগস্ট থেকে 2024 সালের 9 ডিসেম্বর সময়ের মধ্যে আটক করা হয়েছিল। এখানে 68,41,035টি ভারতীয় নাসির বিড়ি এবং 33,600টি ভারতীয় সিগারেট আটক ছিল, যার বাজার মূল্য 1,38,57,870 টাকা। 23 জানুয়ারি 2025 সালে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় বিজিবি ও কাস্টমস বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদারীপুরের চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব উদযাপন হয়েছে। উৎসবে গ্রামীণ পিঠার প্রদর্শনী ছিল প্রধান আকর্ষণ। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত এই উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পিঠা তৈরি করে তা প্রদর্শন ও বিক্রি করে। এতে দর্শনার্থীরাও পিঠার স্বাদ নিতে পেরে আনন্দিত। শীতের সকাল থেকে শুরু হওয়া এই উৎসবে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রথম তারুণ্যের উৎসবে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নোয়াখালীতে চলছে তারুণ্যের উৎসবের শেষ দিন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, শেষ দিনে তারুণ্যের উৎসবে কি কি আয়োজন ছিল, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলার শহীদ বুলু স্টেডিয়ামে। নোয়াখালী এটি প্রধান স্টেডিয়ামে পরিচিত। তো আপনাকে যদি শুরুতে বলতে চাই তাহলে আপনি নিশ্চয়ই পিছনে দেখতে পাচ্ছেন যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায়, এই স্লোগানকে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্য উৎসব 2025 নোয়াখালীতে শুরু হয়েছে। এই তারুণ্য উৎসবের মধ্যে রয়েছে সাঁতার প্রতিযোগিতা রয়েছে, ভলিবল প্রতিযোগিতা রয়েছে, ব্যাডমিন্টন প্রতিযোগিতা রয়েছে, কাবাডি প্রতিযোগিতা রয়েছে, ক্রিকেট প্রতিযোগিতা রয়েছে, একই সাথে যে সবচেয়ে জনপ্রিয় খেলা যেটি ফুটবল প্রতিযোগিতা রয়েছে। তো আজকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শহীদ বুলু স্টেডিয়ামে ইতিমধ্যে মেয়েদের মধ্যকার যে ফুটবল প্রতিযোগিতা সেটি শেষ হয়েছে। সেই খেলায় নোয়াখালী সদর উপজেলা 4-0 গোলে ব্যায়ামগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একই সাথে ছেলেদের যে ফুটবল রয়েছে সেটিতে হাতিয়া উপজেলা এবং সুবর্ণচর উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করছে। একই সাথে আজকে ভলিবল প্রতিযোগিতারও ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। এই ভলিবল প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণ করছে কবিরহাট উপজেলা এবং সুবর্ণচর উপজেলা। তো নেন্সি, আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, তারুণ্য উৎসব নোয়াখালীতে ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে স্টেডিয়ামে তরুণ তরুণীদের একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তারাই তারুণ্য উৎসবে যোগ দিয়েছে। তো আমি এখন তেমনই কথা বলবো যে তারুণ্য উৎসবে যে মহিলা বিভাগ, বিশেষ করে তরুণী বিভাগে চ্যাম্পিয়ন যে ফুটবল দল হয়েছে সদর উপজেলা মেয়েদের সাথে আমি কথা বলার চেষ্টা করব। আজকে তোমরা যে ফাইনাল খেলায় তোমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছো, 4-0 গোলে জিতেছো, তোমাদের মধ্যে প্রতিক্রিয়া কি, কেমন মনে হচ্ছে, তোমাদের কাছে কেমন লাগছে? অনেক আনন্দিত লাগতেছে যে আমরা আমাদের চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে পারছি, এই জন্য আমরা অনেক খুশি। এটাই। আরেকজনের সাথে আমি কথা বলার চেষ্টা করবো যে তোমার থেকে কেমন অনুভূতি হচ্ছে, তোমরা চ্যাম্পিয়ন হয়েছো? খুব ভালো লাগছে, তারুণ্য উৎসবে আমাদের সদর টিম চ্যাম্পিয়ন হয়েছে, অত্যন্ত ভালো লাগছে আমাদের কাছে, আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। নেন্সি, আসলে তারা যে একটি যে উচ্ছ্বাস প্রকাশ করছে, তারা যে চ্যাম্পিয়ন হতে পেরেছে তারুণ্য উৎসবের মহিলা বিভাগের ফুটবলে তারা চ্যাম্পিয়ন হতে পেরেছে। ইতিমধ্যে যে এই প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যে যে বিভিন্ন বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে, সে ফাইনালে জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন। একই সাথে পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে। তো আপনাকে যদি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভিউ দেখতে পাচ্ছেন যে যে স্টেডিয়ামে যে তারুণ্য উৎসবের যে তরুণীদের যে একটি ভিড় আপনি লক্ষ্য করছেন। তো আমি এখন এই বিষয়ে তেমন একজনের সাথে কথা বলবো যে দেশব্যাপী যে তারুণ্য উৎসব, কেমন অনুভূতি, কেমন মনে হচ্ছে আপনার কাছে? আপনার কাছে কেমন মনে হচ্ছে উৎসবে? বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের উৎসব সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে। নোয়াখালীতে যে উপজেলা ভিত্তিক যে তারুণ্যের উৎসবটা হচ্ছে, আমি মনে করি সেখান থেকে ভালো ভালো প্লেয়ার উঠে আসার একটা ভালো মাধ্যম। সেখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসবে এবং তারা বিভাগীয় পর্যায় থেকে তারা জাতীয় পর্যায়ে তারা আমাদের বাংলাদেশের যেই ক্ষুদ্র ফুটবলারদের যে বা জাতীয় পর্যায়ে যে অভাব আছে তারা সেই অভাবটা পূরণ করবে এবং ফাইভ লাইনে তারা আমাদের জন্য একটা বড় ভালো ভূমিকা রাখবে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটা বলছেন যে তারুণ্য উৎসব ইউনিয়ন থেকে শুরু হয়ে উপজেলা থেকে শুরু হয়ে জেলা পর্যায়ে চলছে। তিনি আশা করছেন যে এই তারুণ্য উৎসব যে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির একটা পথ সৃষ্টি করে দিচ্ছে। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। নেন্সি। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাওলা সুজন। নিষেধাজ্ঞা শুরু হয় বেকার হয়ে পড়েছেন সুন্দরবন পূর্ব ও পশ্চিম বিভাগের কয়েক হাজার জেলে। এ সময় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান কাকড়া জেলেরা। তাই এই যে দিনটা যে সময় বন্ধ করে সে সময় তো আমাদের একটু খুব কষ্টে দিনকাল চলে। এখন যদি সরকার আমাকে জন্য এই দিনের জন্য যদি কোনো ব্যবস্থা করে তাহলে আমাকে একটু শান্তি হয়। এই 6 মাসই যখন বন্ধ থাকে তখন আমাদের সংসার জীবিকা নির্ভর করতে খুব কষ্ট হয়। কাঁকড়া ধরতে যায় সেই হয়তো দেখা যাচ্ছে দিনে 2, 4, 500,000 টাকা হয়, আর যখন না হয় বন্ধ করে দেয়, সেটা আমাকে খাওয়ার কোনো উপায় থাকে না। এদিকে প্রকৃত জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময়ে অসাধু বনরক্ষীরা অর্থের বিনিময়ে সুযোগ করে দিচ্ছেন কাঁকড়া হরণে। বর্তমানে কাড়ার ফার বন্ধ, আমরা গাঙ্গে যাতে পারতেছি না। অন্য মানুষের ফরেস্টের টাকা পয়সা দিয়ে ঘুষ গাড়ি দিয়ে তারা অন্যভাবে তারা ধরতে যান। আমরা তো সেরকম টাকা পয়সা আমাকে ধরে নেই, আমরা যাতে পারতেছি না। টাকা বন্ধের সময় ঋণ দেনাই খাই, পরবর্তী আস্তে আস্তে আমরা শোধেই যাই। অনৈতিক সুবিধা প্রদানকারী ও গ্রহণকারী উভয়কে আইনের আওতায় আনা হবে বলে জানায় বন বিভাগ। কেউ যদি কোনো অসাধু উপায়ে যদি কাঁকড়া ধরা পারমিশন দিয়ে থাকে বা
অবৈধ উপায়ে কাঁকড়া ধরার কোনো সুযোগ করে দিয়ে থাকে, যে দিবে এবং যে নিবে দুজনকে আমরা ধরতে পারলে দুজনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। সুন্দরবন পূর্ব বন বিভাগ ও পশ্চিম বন বিভাগের 4টি রেঞ্জে প্রতি বছর 18 থেকে 19,000 জেলে বন বিভাগের অনুমতি নিয়ে মাছ ও কাঁকড়া আহরণ করে থাকেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। মানিকগঞ্জের আর রহমান খাবার হোটেলে শিক্ষার্থীদের গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে হোটেল মালিক ও কর্মচারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনগণ। বৃহস্পতিবার সকাল 11টায় শহরের শহীদ রফিক সড়কে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানান। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। মৌসুমের শুরুতে প্রতিকূল আবহাওয়ায় জামালপুরের চরাঞ্চলে টমেটোর ফলন বিপর্যয় দেখা দিয়েছে। পাশাপাশি বাজারের দাম কম থাকায় উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কা রয়েছে কৃষকদের। তাদের অভিযোগ, কৃষি বিভাগ থেকে কোনো সহায়তা পায়নি তারা। তবে অভিযোগ অস্বীকার করেছে কৃষি বিভাগ। সহকর্মী মোহাম্মদ ইমরান মাহমুদের তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে টমেটো চাষ করেছেন কৃষকরা। তবে মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে প্রথম ধাপের টমেটোর ফলনে দেখা দিয়েছে বিপর্যয়। আর দ্বিতীয় ধাপের ফলনও আশানুরূপ নয় বলে জানান সদর উপজেলার প্রান্তিক কৃষকরা। গেল বছর বিঘা প্রতি 60 থেকে 70 মণ টমেটো আবাদ হয়। এদিকে চলতি বছরে বিঘা প্রতি 40 থেকে 50 মণ টমেটো চাষ হয়। একদিকে কৃষি উপকরণের দাম বৃদ্ধি, অন্যদিকে বাজারে টমেটোর দাম কম, ফলে উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় দিন পার করছেন শত শত কৃষক। 1 লাখ টাকা খরচের পিছনে আমরা প্রতিবার যা আয় করি প্রায় 1.5 লাখ টাকা 2 লাখ টাকা এরকম থাকে, কিন্তু প্রতি বছরের তুলনায় এবার আমাদের একটু লসের দিকে। এবার খরচ উঠবো না উঠবো কোনো নাই, শিওর নাই। সন্ধ্যা 60-70 টাকা খরচ করছি। আর 5 বার করে গুঞ্জাইছি, সারা এটা করে সারা 5 টাকা। সার বিষের দাম অনেক বেশি, বাজার একবারে খুব খারাপ। কোন দেশে টমেটো প্রচার হইতেছে না, এই জন্য আমরা টমেটোর দাম পাইতেছি না। প্রান্তিক কৃষকদের অভিযোগ, টমেটোর ফলন নিয়ে নানা সমস্যা হলেও কোনো সহায়তা করেনি কৃষি বিভাগ। তবে অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। একটা ফোলা বানে ধরছিল, এই ফোলা বানটা ছাড়াইতে পারি নাই আমরা। আর যাই হোক, আমরা টাকা পয়সা ডাইলে এখন যাই টাল বান্ধাইছি, কিন্তু বাজারে এখন দাম কম টমেটোর। পরামর্শ নিতে পারতাই না, এই জন্য এই অবস্থা। রোগের বালায় সমস্যার সম্মুখীন হয়, তো সেটাও আমরা পাশে থেকে আমরা সর্বাত্মক কৃষি বিভাগের কর্মকর্তারা যারা আছে আমরা সর্বক আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে জামালপুরের টমেটো চাষ হয়েছে 1530 হেক্টর জমিতে। এর মধ্যে সদর উপজেলায় 1250 হেক্টর জমিতে। ক্ষতি পোষাতে সরকারি সহায়তা চান চাষিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাগেরহাটে ওএমএস এর 667 বস্তা সরকারি চাল সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত 9টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরের কেরামত আলী মার্কেটে যৌথ অভিযান চালায় ফকিরহাট থানা ও খাদ্য গুদাম কর্তৃপক্ষ। মার্কেটের মজুমদার ভান্ডার নামের একটি গোডাউন থেকে 667 বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। প্রতি বস্তায় 30 কেজি চাল ছিল, যা 9,34,000 টাকায় ক্রয় করেছিলেন গুদাম মালিক। এ সময় সরকারি চাল সংরক্ষণ ও বিক্রির চেষ্টার অভিযোগে গুদাম মালিক আশাতীত মজুমদার ও কর্মচারী আব্দুর রসুলকে আটক করে পুলিশ। বস্তা ফেলে দিয়ে অন্য বস্তায় অন্য কোম্পানি না বুঝতে পারে, এই জন্য অন্য কোম্পানির নাম দিয়ে সেটা এটা বিক্রি করবে বলে তারা করতেছিল। এটার যে শাস্তিযোগ্য বিধান রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন এবং অলরেডি তাদেরকে হাতে হাতে গ্রেফতার করে আর মালগুলো সব যতগুলো বস্তা আছে 600 বস্তা সিজ করে থানায় নেওয়ার ব্যবস্থা করছে।
টাঙ্গাইলের সখীপুরে মুদি দোকানিকে গলা কেটে হত্যার পর লেবুর বাগানে মরদেহ ফেলে রাখে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রাম থেকে সালাম মিয়া নামে ওই দোকানির মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, সালাম বুধবার রাত 10টার দিকে দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দেয়। তিনি বাড়ি না আসায় সারা রাত খোঁজাখুঁজি করেন স্বজনরা। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি লেবুর বাগানে তার মরদেহ দেখতে পায় তারা। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে আসামিদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদীর তীরে চলছে তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, মেলায় ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। আমরা প্রতিদিনই লক্ষ্য করি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় কিন্তু ক্রেতা বিক্রেতাদের যে একটি সমাগম সেটি কিন্তু লক্ষণীয় হয়ে ওঠে এবং বিক্রেতারা বলছেন যে এবছর তারা কিন্তু ময়মনসিংহের যে মেলায় স্টল বসিয়েছিলেন তারা কিন্তু এবছর ভালো বেচা বিক্রি করেছেন এবং প্রত্যাশা অনুযায়ী মূলত তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু হয়েছে। আর ক্রেতারা বলছেন যে তারা মেলায় এসে কিন্তু বিভিন্ন হরেক রকমের জিনিসপত্র কিন্তু তারা ক্রয় করছেন এবং তারা দাম নিয়ে কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মিশ্র প্রতিক্রিয়া কিন্তু তারা দেখিয়েছেন। তারা বলছেন যে মূল্য কিছুটা বৃদ্ধি রাখছেন বিক্রেতারা, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম। বিক্রেতারা বলছেন যে তারা বিভিন্ন অফারে কিন্তু মালামাল পণ্য বিক্রি করছেন এবং তারা বলছেন যে ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা রেখেই কিন্তু তারা স্টলগুলোতে কিন্তু মালামাল সাজিয়েছেন। অর্থাৎ কাছারিঘাট তাঁত বস্ত্র শিল্প কুটির মেলায় কিন্তু আমরা দেখেছি এবছর 200 দোকানি কিন্তু তারা বিভিন্ন পসরা সাজিয়ে কিন্তু এবছর তারা বসেছেন এবং তারা বলছিলেন যে আগামী বছর হয়তো তারা এইখানে মেলা করতে আসবেন, কারণ এবছর তাদের কিন্তু বেচা বিক্রি অনেকটাই প্রত্যাশা অনুযায়ী হয়েছে। সেই লক্ষ্যে কিন্তু তারা আগামী বছরও এখানে আসবেন। অর্থাৎ আমরা দেখেছি গত 12ই ডিসেম্বর থেকে এই মেলাটি শুরু হয়েছে, আগামী শনিবার কিন্তু এই মেলাটি শেষ হওয়ার কথা রয়েছে। অর্থাৎ মাসব্যাপী এই তাঁত বস্ত্র কুটির শিল্প মেলায় ব্যাপক দর্শনার্থী এসেছিলেন এবং তারা কিন্তু আনন্দ উপভোগ করার পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন পণ্য সামগ্রীও কিন্তু কিনেছেন এবং আমরা দেখেছি বিশেষ করে যারা শিশু আছেন তাদেরকে কিন্তু বিভিন্ন রাইটের এই ব্যবস্থাও কিন্তু এখানে ছিল। অর্থাৎ বলা যায় যে মোটামুটি ভালো বেচা বিক্রির মাধ্যমে এই মেলাটি কিন্তু শেষ হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। চট্টগ্রামের ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফে শুরু হয়েছে হজরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারির 119তম ওরস। বৃহস্পতিবার সকালে রওজা শরীফ গোসল ও গিলাফ পরানোর মাধ্যমে শুরু হয় ওরস শরীফের আনুষ্ঠানিকতা। এবার ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে বিপুল সংখ্যক ভক্ত ওরসে যোগ দিয়েছেন। নানা আয়োজনের মধ্যে ওরস চলবে আরও 2 দিন। অনুষ্ঠানের মধ্যে রয়েছে ভক্তদের মাজার জিয়ারত, মিলাদ এবং খতমে কোরআন পাঠ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের 2 দিনব্যাপী 5ম অ্যালামনাই সম্মেলন। বৃহস্পতিবার সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অ্যালামনাই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। এরপর ইতিহাস বিভাগের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এ সময় প্রাণের ক্যাম্পাসে মিলিত হয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন সবাই। পরবর্তীতে বিভাগের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভা হয়। ঠাকুরগাঁয়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে শহরের জেলা স্কুল বড় মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। উদ্বোধনী খেলায় রানী সকৈল ও পীরগঞ্জ উপজেলা দল অংশ নেয়। এই টুর্নামেন্টে মোট 12টি দল প্রতিযোগিতা করবে।
তারুণ্যের উৎসব উপলক্ষে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো সাইক্লিং প্রতিযোগিতা। বুধবার সকাল 11টায় খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার এই আয়োজনের উদ্বোধন করেন। শুরু হওয়া এই আয়োজনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন 50 জন প্রতিযোগী। সহকর্মী শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। তারুণ্যের প্রাণশক্তিকে উদযাপন করতে নড়াইলে আয়োজিত হলো বর্নার্ডো সাইক্লিং প্রতিযোগিতা। বুধবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকারের উদ্বোধনে দিনব্যাপী এ প্রতিযোগিতার সূচনা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবির এবং অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা 50 জন প্রতিযোগীর অংশগ্রহণে প্রতিযোগিতাটি পরিণত হয় এক রঙিন উৎসবে। 600 মিটার সাইকেল দৌড়ে বড় বালকদের গ্রুপে প্রথম স্থান অর্জন করেন রাফসান হাসান, দ্বিতীয় হন ওমর ফারুক এবং তৃতীয় স্থান দখল করেন মোহাম্মদ খালিদ। অন্যদিকে বালিকাদের গ্রুপে সেরা হন রানী বিশ্বাস, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে পায়েল বিশ্বাস ও রিয়া রায়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা। এরকম ক্যাম্প হলে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো, নড়াইল জেলার কিছু একটা দিতে পারবো, বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে পারবো। আমি এখানে অংশগ্রহণ করেছি এবং আমার খুবই ভালো লাগছে এবং আশা করছি যে সামনে এই ধরনের সাইক্লিং প্রতিযোগিতা হবে। এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করার একটি প্রয়াস। এরকম উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে তারুণ্য আরো শক্তি পাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদী আয়োজকরা। আমরা ছোটবেলায় প্রচুর খেলাধুলা করতাম, এখন বাচ্চারা এটুকুর প্রতি আগ্রহ না। সবাই চেষ্টা করব যাতে আমরা বাচ্চাদেরকে খেলাধুলার প্রতি একটা আগ্রহ গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সমাজের যে খারাপ দিকগুলো থেকে তারা ফিরে আসবে। নতুন প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য আরো হোক এমন আয়োজন প্রত্যাশা দর্শনার্থীদের। টুম্পা আফরোজ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।